Welcome students. This is the fourth lecture upload regarding the LCC 2 class that you have for semester 5, and today I will be concentrating on William Wordsworth's theory of poetry. আমরা এতদিন ধরে পোয়েট্রি লেখার ভাষা নিয়ে আলোচনা করেছি, কেন সেই ভাষাটা আলাদা সেটা আলোচনা করেছি, সেই ভাষাটা কীরমভাবে অনেকটা এক সেটাও আমরা একটু ডিসকাস করেছি। We have also seen other general theories of poetry, কীরমভাবে কবিতা লেখা হতো সেটার যে ধরন, অন্যান্য ব্যক্তিরা কি বলতো ওয়ার্ডসওয়ার্থের আগে আমরা সেটা দেখেছি। আমরা পোয়েটিক ডিকশন নিয়ে পড়েছি, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছি। আমরা এখন যেহেতু আমাদের এই থিওরিগুলো সাথে তুলনা করে আমাদের ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে হবে, সেই কারণে আমাদের ওয়ার্ডসওয়ার্থের থিওরিটা জানাটাও একটু দরকার, বেশ ভালোভাবেই দরকার। কারণ আমরা কবিতা নিয়ে পড়ছি, we are learning about language, imagination and creativity and not just Wordsworth. তো ওয়ার্ডসওয়ার্থকে আমাদের প্রসঙ্গে ফেলতে হবে, we need to contextualize Wordsworth, কনটেক্সটে ফেলতে হবে, in the context of poetry writing or poetry composition, in the context of what is poetic language, what is imagination. সুতরাং ইমাজিনেশন যখন আসছে পার্টিকুলারলি, তখন ওয়ার্ডসওয়ার্থের একজন বন্ধু, সমসাময়িক বন্ধু হতো স্যামুয়েল টেইলর কোলরিজ নামে। ইমাজিনেশনকে নিয়ে আমাদের পড়তে গেলে পার্টিকুলারলি, খুব স্পেসিফিক্যালি কোলরিজের ব্যাপারে একটু জানতে হবে। সেটা আমরা একটুখানি করে পরের দিকে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে আমরা একটুখানি জেনে নেব যে উনি ইমাজিনেশন নিয়ে কি বলছে। তো সেটা আমরা পরে একটুখানি খুব শর্ট একটা ডিসকাশন না করে নেব পরের দিকে, এখন সেটার আমাদের এই মুহূর্তে দরকার নেই। তো আমরা আজকে যেটা শিখবো হলো, বা আজকে যেটা জানবো, একসাথে পড়বো হলো, সেটা ওয়ার্ডসওয়ার্থের কবিতা লেখার ধরন কেমন। সেটা বোঝার পরে, সেটা যদি আমরা বুঝে নিই, সেটা যদি আমরা জেনে নিই ভালো করে, তাহলে আমাদের ওনার কবিতা যেটা আমাদের আছে 3 years she grew, এইটাকে বুঝতেও অনেক অনেক বেশি সুবিধা হবে, অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে কবিতাটাকে বোঝা, কবিতাটাকে জানা। তো টুডেজ ক্লাস will be concentrated upon Wordsworth's theory of language, imagination and creativity. So let's see. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এমন একটা সময়ে উনি জন্মাচ্ছেন যখন আমরা দেখেছি যে পোয়েটিক ডিকশন, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ খুব, তখনকার দিনের যে কেমন ছিল, তখন আমরা দেখেছি, আমরা থমাস গ্রের একটা কবিতা একসাথে পড়েছি, আমরা বুঝতে পেরেছি যে ওর তখন কীরকম ভাষায়, কীরকম ধরনে, কীরকম টেকনিকে কবিতা লেখা হতো। ওয়ার্ডসওয়ার্থ যখন আসছেন, ওয়ার্ডসওয়ার্থ যখন লেখা শুরু করছেন, উনি ওনার প্রথম লেখা পাবলিশ হচ্ছে যেটা হলো, সেটা হলো 1798 সালে, 1798-এ হি ইজ পাবলিশিং দ্য ফার্স্ট এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস। দ্য লিরিক্যাল ব্যালাডস, এই লিরিক্যাল ব্যালাডসটা একটা কবিতার জগতে, পোয়েম রাইটিংয়ের জগতে একটা রেভলিউশন নিয়ে আসে, একটা নবজাগরণ নিয়ে আসে, রেনেসন্স ইন পোয়েট্রি, যেটাকে রোম্যান্টিক এজ বলা হয়। এই এজটাকে রোম্যান্টিক এজ বলা হয়। রোম্যান্টিক এজ ইজ নট ইন রিলেশন টু রোম্যান্স, যেটাকে আমরা খুব সাধারণভাবে বুঝে থাকি। ইট ইজ নট about love of any form, love of human beings. It is love, yes, but love between man and nature. মানুষ আর প্রকৃতির মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা থাকে, বা যেই সম্পর্কটা থাকে, সেইটাকে এমফাসাইজ করা হচ্ছে, সেটার ওপর জোর দেওয়া হচ্ছে এই রোম্যান্টিক এজে, যেটা প্রপার শুরু করলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর ওনার বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজ উইথ দি পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস। এই রোম্যান্টিক এজটাকে অনেক সময় রিটার্ন টু নেচারও বলা হয়, কারণ এর আগে অবধি প্রকৃতিকে নিয়ে কবিতা লেখা হচ্ছিল ঠিকই, কিন্তু প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে নিয়ে কেউ লিখছিল না।
মানুষকে ছাড়া তো সমাজ এক্সিস্ট করে না। সমাজের মধ্যেই প্রকৃতি, সমাজের মধ্যেই মানুষ, সমাজের মধ্যেই প্রকৃতি একটা রিলেশনে আছে। সেই রিলেশনটা কার সাথে? মানুষের সাথে। মানুষ থাকছে প্রকৃতির মধ্যে, প্রকৃতি আছে মানুষের জগতে। তো সুতরাং ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য বা মন্তব্য এটাই ছিল যে খালি প্রকৃতিকে নিয়ে লিখলে, খালি মানুষকে নিয়ে লিখলে, বা আমি খালি প্রকৃতিকে কিরমভাবে দেখছি সেটা ডেসক্রিপশন দিলেই কবিতা লেখা হবে না। কবিতাটাকে এমনভাবে লিখতে হবে যেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, দেখতে পারবো কিরকমভাবে মানুষের সম্পর্ক প্রকৃতির সাথে পাল্টাচ্ছে। ছোটবেলা থেকে বড়বেলা অবধি মানুষের সাথে প্রকৃতি সম্পর্ক কিরকম পাল্টাচ্ছে। ছোটবেলা পাহাড়ে ঘুরতে গেলে খুব মজা, দারুণ লাগতো, খুব আলাদা অন্যরকম একটা বাচ্চার মতন আনন্দ হতো। ঘুরতে এসছি, পাহাড় দেখছি, বড় বড় নদী দেখছি, ওয়াটারফলস, ঝর্ণা দেখছি। তুমি যখন বড় হয়ে যাবে, একা যদি কোনোদিন পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাও, দেখবে তখন ফিলিংটা একটু অন্যরকম হয়, একটা ভয় লাগে, একটা গা ছমছম করে প্রকৃতির মধ্যে। তো এই যে ট্রান্সফরমেশন অফ ফিলিংটা হয় ছোটবেলা থেকে বড়বেলার মধ্যে, এটা চেঞ্জ হচ্ছে, সম্পর্কটা যে খুব ব্যক্তিগত, খুব সময়ের সাথে প্রাসঙ্গিক, টেম্পোরাল কনটেক্সট আছে একটা, এই যে চেঞ্জ, এইটাকে বোঝানোর দায়িত্ব ওয়ার্ডসওয়ার্থের কাছে হলো একটা কবির দায়িত্ব। আর ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো এগুলোই রিফ্লেক্ট করে। হিজ পোয়েমস রিফ্লেক্ট দ্য চেঞ্জিং রিলেশনশিপ অফ ম্যান উইথ নেচার। তো হোয়াট ইজ হি সেইং? ওয়ার্ডসওয়ার্থ কি বলছে কবিতাকে নিয়ে বা কবিকে নিয়ে? প্রথমে আমরা দেখবো উনি কবিকে নিয়ে কি বলছে। সো লেটস সি। ওয়ার্ডসওয়ার্থ লিখছে লিরিক্যাল ব্যালেডসের এই প্রথম এডিশনটাতে 1798 যেটা বেরিয়েছে, সেখানে উনি লিখছে that the majority of the poems, উনি নিজের কবিতার ব্যাপারে লিখছে, বলছে যে the majority of the poems are to be considered as experiments. এক্সপেরিমেন্ট কেন? কারণ কি এর আগে এরকমভাবে কেউ কবিতা লেখেনি। ওই জন্য বলছে যে এই লিরিক্যাল ব্যালেডস, এই যে বইতে উনি শ্রোতাদের বলছে, রিডার্সদেরকে বলছে যে আপনারা যে কবিতাগুলো পড়তে চলেছেন সেগুলো এক ধরনের এক্সপেরিমেন্টস, কারণ এটা আমি পুরোপুরি নতুন কিছু চেষ্টা করছি। কীরকমভাবে? যে they were written chiefly with a view to ascertain how far the language of conversation in the middle and lower classes of society is adopted to the purpose of poetic pleasure. Middle and lower classes, মধ্যবিত্ত লোকেরা, ওয়ার্কিং ক্লাসেস যারা, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে, মানে ফ্যাক্টরিজের উৎপত্তির সাথে সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আস্তে আস্তে, সেই হিসেবে একটা নতুন ক্লাস অফ পিপল তৈরি হচ্ছে সমাজে, যেটাকে ওয়ার্কিং ক্লাস বলা হচ্ছে। লটস অ্যান্ড লটস অফ পিপল আর এমপ্লয়েড ইন দিস ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, laborers, they are providing their labor as a service. Lots of people, তো একটা অনেক নতুন রকমের পরিবর্তন আসছে ইউরোপের সমাজ, ইউরোপিয়ান সোসাইটিতে। সেই কারণে উনি বলছেন যে এখন আর আমাদের উঁচু ক্লাসের, আপার ক্লাস, অ্যারিস্টোক্র্যাটস, জমিদার, রাজা, গড, এদেরকে নিয়ে লিখলে আর হবে না। কারণ এখন সমাজে আছে মিডল ক্লাসেস, মধ্যবিত্ত লোকেরা, যারা ওয়ার্কিং ক্লাসেস, যারা ইন্ডাস্ট্রিজে কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের জীবন এই রাজা, জমিদার এদের থেকে অনেক আলাদা, উঁচু উঁচু ক্লাসের বড় বড় লোকেদের থেকে অনেক আলাদা। সুতরাং আমার এক্সপেরিমেন্টস হলো তাদেরকে নিয়ে, তাদের ভাষাকে নিয়ে, তাদের দৈনন্দিন কথাবার্তাতে, কনভারসেশনসে কীরকম ভাষা ব্যবহার হয়, সেই ভাষাটাকে নিয়ে আমি কবিতা লিখতে চলেছি। আর সেই ভাষাটাকে নিয়ে কি করে আমি কবিতা লিখতে পারি, এইটারই এক্সপেরিমেন্টস হলো এই কবিতাগুলো, যেই কবিতাগুলো লিরিক্যাল ব্যালেডসে আমি লিখছি। তো তাহলে এটাই ছিল ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য, যে সাধারণ মানুষ, কমন ম্যানের কনভারসেশনসে যেই ভাষাটা যেরমভাবে ব্যবহার করা হয় সেটাই কবিতার ভাষা হতে হবে। তবে না গিয়ে কবিতা সবার হবে, তবে না গিয়ে কবিতা সবার কাছে পৌঁছাবে, তবে না গিয়ে একটা কবি সবার কবি হবে, সমাজের কবি হবে। কিন্তু উনি আবার এটাও বলছেন যে রিডার্স, এতদিন অবধি যে যারা শ্রোতা ছিল, যারা রিডার্স ছিল, যারা পড়ছে কবিতা, they have become very much used to, very much accustomed to the very complicated
ফ্রেজোলজি অফ মেনি মডার্ন রাইটার্স, মানে উনি বলছেন যে এত যে লেখক আছে, এত যে কবি আছে, তাদের খুব একটা কমপ্লিকেটেড, কমপ্লেক্স আর সাজানো গোছানো ভাষা ছিল, যেই ভাষার কবিতা পড়ে পড়ে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। তাহলে তারা ভাববে যে এখানে কোন ধরনের কবিতা লেখা হচ্ছে। ওয়ার্ডসওয়ার্থ তাদের জন্য বলছে যে তাদেরকে মনে রাখতে হবে that poetry contains a natural delineation of human passions, of human characters and human incidents. মানে বলছে যে তাদেরকে, যারা অভ্যস্ত হয়ে গেছে এই সাজানো গোছানো অতি সুন্দর ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, তারা যে অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে বুঝতে হবে যে কবিতার যে মূল ব্যাপার থাকে, মূল যে বক্তব্য থাকে, মূল যে ধরনটা থাকে, সেটা হলো খুব ন্যাচারাল ওয়েতে ডিসক্রাইব করা হিউম্যান প্যাশনস, মানুষের আবেগ, মানুষের চরিত্র আর মানুষের জীবনের ইনসিডেন্টস, ইভেন্টস। খুব প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে যেরকম মানুষ ব্যবহার করে থাকে মানুষের সাথে, মানুষ বেঁচে থাকে এই প্রকৃতির মধ্যে, সমাজের মধ্যে, সেই সাধারণ ব্যাপারটা নিয়ে কবিতা হতে হবে। আর সাধারণ দৈনন্দিন জীবন কোনোদিনই সাজানো গোছানো বিশাল ফ্লাওয়ারি আর কমপ্লিকেটেড বড় বড় শব্দে বোঝানো যায় না। কারণ বড় বড় শব্দ, সাজানো গোছানো ভাষা সাধারণ মানুষের হয় না। সাধারণ মানুষের ভাষা খুব ক্রুড হয়, খুব রেগুলার, খুব অর্ডিনারি হয়। কোনো রকমের সেটাতে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ থাকে না, ফ্লাওয়ারি কনস্ট্রাকশন থাকে না। গ্রিক পোয়েটসদের মতন সাধারণ মানুষ সত্যি কথা বলে না। সুতরাং আমি সেরকম ভাবে তাহলে কবিতা কেন লিখবো? কারণ এখন তো সমাজে আর তারা নেই। এখন তো সমাজে আছে ওয়ার্কিং ক্লাস, এখন তো সমাজে আছে মিডল ক্লাস, যারা অত উচ্চশিক্ষিত না, যারা ল্যাটিন জানে না, যারা গ্রিক জানে না, যারা কমপ্লিকেটেড ভাষা পড়তে পারবে না। সুতরাং তাদের জন্য যে কবিতা, এইটা মনে রাখতে হবে। আর সেই কারণেই উনি গতকালের ওনার আগের অবধি যে পোয়েটিক থিওরি ছিল অ্যাবাউট পোয়েটিক ডিকশন, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, ওটাকে উনি রিজেক্ট করছে। হি ইজ রিজেক্টিং the trend or the rule of poetic diction in favor of the very language of men. কবিতার ভাষা বলে কিছু হবে না, মানুষের ভাষা হতে হবে। আর সেই ভাষা দিয়েই আমাদেরকে কবিতা বোঝাতে হবে, পোয়েটিক ফিলিংস বোঝাতে হবে। উনি বলছেন যে এই যে দৈনন্দিন জীবনের যে খুব সাধারণ ইনসিডেন্টস, দ্য কমন ইনসিডেন্টস অফ এভরিডে লাইফ, দে হ্যাভ টু বি মেড ইন্টারেস্টিং। ওদেরকে ইন্টারেস্ট ওটার মধ্যে, মানে ওই সাধারণতাটা নিয়ে নিতে হয়। অর্ডিনারি ইভেন্টস অফ অর্ডিনারি পিপল শুড বি মেড এক্সট্রাঅর্ডিনারি বাই বা থ্রু পোয়েট্রি। কিরকম ভাবে করবো এক্সট্রাঅর্ডিনারি? কিরকম ভাবে করবো বলছি, যে এক্সট্রাঅর্ডিনারি আমরা তখনই রাখতে পারি যখন we are true, or the poets are true to the primary laws of our nature, and it is traced through them. যখনই কবিরা খুব সফিস্টিকেটেড আর এই পোয়েটিক ডিকশন, এই পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, পোয়েটিক ফ্রেজেস, সুন্দর সুন্দর ফ্লাওয়ারি সাজানো গোছানো হাই ওয়ার্ডস ইউজ করছে, তখনই দিস পোয়েট্রি ইজ গোয়িং ফার্দার অ্যান্ড ফার্দার অ্যাওয়ে ফ্রম হিউম্যান সিম্প্যাথি। মানুষ সেটার সাথে সিম্প্যাথাইজ করতে পারে না, সেই কবিতাটাকে নিজের মনে করে না। মানুষ ভাবে না যে গ্রিক পোয়েটের লেখা কবিতাটা আমার জন্য লেখা হয়েছে। সুতরাং ওই ধরনের ভাষাটা উই হ্যাভ টু রিজেক্ট, ওই ধরনের পোয়েটিক ডিকশন উই হ্যাভ টু রিজেক্ট। সিম্পল রুরাল পিপল are less restrained and artificial in their feelings and in their utterance, and those feelings are more at one with their environment. যারা সাধারণ গ্রামের লোকেরা হয়, খুব কমন ম্যান, পুয়ার ম্যান, তাদের ভাষা বা তাদের ফিলিংস খুব ন্যাচারাল হয়, খুব ক্রুড হয়।
একদমই আর্টিফিশিয়াল হয় না, তাদের বলার ধরনটাও আর্টিফিশিয়াল হয় না। তাদের বলার ধরন, তাদের ভাষা, তাদের কথাবার্তা বলার কায়দা সব কিছুই তাদের এনভায়রনমেন্টের মতন হয়। তো এনভায়রনমেন্টটা কেমন? রুরাল লাইফ, ভিলেজ লাইফ, ন্যাচারাল লাইফ, অর্ডিনারি কমন লাইফ। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য পোয়েটস বিফোর ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ হিমসেলফ, এটা খুব প্রাইমারি অ্যান্ড ভেরি এসেনশিয়াল অ্যান্ড এ ভেরি ফান্ডামেন্টাল বেসিক ডিফারেন্স যেটা ওদের মধ্যে আছে, ওয়ার্ডসওয়ার্থ আর ওর আগে অবধি যারা কবিতা লিখতো তাদের মধ্যে, যারা পোয়েটিক ডিকশনকে ফেভার করতো, in comparison to Wordsworth who favors the language of men, এদের মধ্যে যে একটা খুব প্রাইমারি ডিফারেন্স হলো যে ওয়ার্ডসওয়ার্থের আগের যারা রাইটার্স ছিল, তারা ক্লাসিক্যাল রাইটার্স, তাদেরকে ক্লাসিসিস্টস বলা হয়, আর ওয়ার্ডসওয়ার্থের মতন যারা কবি তাদেরকে রোম্যান্টিক্স বলা হয়। তো যারা ক্লাসিসিস্টস ছিল, দোজ পোয়েটস, they gave a lot of importance to the incidents and events they were writing about. মানে ধরো একটা ক্লাসিসিস্ট বা একটা ক্লাসিক্যাল পোয়েট যদি একটা কবিতা লেখে, সে একটা খুব ভেরি ইম্পর্টেন্ট ইভেন্টকে নিয়ে লিখবে। ধরো নেপোলিয়নের ব্যাপারে লিখছে, ধরো আলেকজান্ডার দ্য গ্রেটের ব্যাপারে লিখছে, ধরো বেওউলফের ব্যাপারে লিখছে, ধরো কিং হেনরির ব্যাপারে লিখছে, ধরো ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যাপারে লিখছে। এই যে ঘটনা বলি, খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা বলিকে নিয়ে লিখছে, খুব দরকারি ভেরি সিগনিফিকেন্ট ইভেন্ট অ্যান্ড ইনসিডেন্টসকে নিয়ে লিখছে। একটা ক্লাসিসিস্টের কাছে ওই ইনসিডেন্টস বা ওই ঘটনা বলিটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান দ্য ফিলিংস দ্যাট দিজ ইভেন্টস অ্যান্ড ইনসিডেন্টস ইনভোক। ধরো একটা মোনার্ক, তার করোনেশন হচ্ছে, রাজা রাজত্বে আসছে, ক্রাউনটা ধারণ করছে, সে রাজত্বটা ধারণ করছে, একটা সেরেমনি হতো, খুব ইলাবোরেট একটা সেরেমনি হতো। তো একটা ক্লাসিসিস্টও লিখছে সেই ইনসিডেন্টটাকে নিয়ে, সেই ঘটনাটাকে নিয়ে, আবার একটা রোম্যান্টিকও লিখছে সেই ঘটনাটাকে নিয়ে। ডিফারেন্সটা কি হবে? প্রথমে আমাদের জানতে হবে যে এই যে করোনেশনের মধ্যে ফিলিংটা কি আছে। ফিলিংটা হলো যে সাধারণ মানুষের হয়ে একটা লোক, যে আবার মানুষই, সাধারণ নাও হতে পারে কিন্তু মানুষ, তো সাধারণ মানুষের হয়ে, গোটা মানুষ জাতের হয়ে একটা সিঙ্গল মানুষ রাজত্বে, মানে ক্রাউন বা ধরো গভর্নেন্স বা ধরো রাজত্বে আসছে। মানুষ জাতির রাজা হলো একটা মানুষ, আর সেই রাজার কাছে আছে হলো ডিভাইন পাওয়ার্স। ভগবান নিজে তাকে ওই অধিকারটা দিয়েছে যে সে রাজা হবে, যে সে মানুষ জাতের ওপর রাজত্ব করবে, হিউম্যানিটির ওপর রাজত্ব করবে। সে তাদের ক্ষোভ, বিক্ষোভ, দুর্ঘটনা, দুঃখ, সুখ সব কিছুর মধ্যে থাকবে, সব আনন্দে আনন্দিত হবে, সব দুঃখে দুঃখিত হবে। এটা হলো যে ফিলিং, এটা হলো ফিলিংটা, দ্যাট ফিলিং, দ্যাট সেন্স of pride that you get when a king is elected from amongst you. একটা ক্লাসিসিস্টের কাছে ওই ইভেন্ট বা ওই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, সে খুব ব্যস্ত হয়ে যাবে ওই ঘটনাটাকে ডেসক্রাইব করতে। কিন্তু একটা রোম্যান্টিক খুব ব্যস্ত হয়ে উঠবে ওই ফিলিংটাকে ডেসক্রাইব করতে। দিস ইজ দ্য ডিফারেন্স। ওয়ার্ডসওয়ার্থের কাছে ওয়ার্ডসওয়ার্থের কাছে it is the feeling developed that gives importance to the action and situation, and it is not that the action and situation give importance to the feelings. উল্টোটা হচ্ছে, ওয়ার্ডসওয়ার্থের কাছে feelings গুলো come first and then comes second is the situation or the event or the incident that he is describing. Whereas একটা ক্লাসিসিস্টের কাছে ওই ইনসিডেন্ট আর ইভেন্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়,
than the feelings it conveys, than the feelings it wants to evoke. আর ঠিক এই কারণেই ওয়ার্ডসওয়ার্থ বলছে that there neither is nor can be any essential difference between the language of prose and between the language of poetry, and says again that the language of poetry should as far as possible be a selection of the language really spoken by men. আর এই কারণেই ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রোজ ল্যাঙ্গুয়েজ আর পোয়েটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই। ফর হিম দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, যেই ভাষায় আমি কবিতা লিখব, দে শুড বি অ্যাজ ক্লোজ অ্যান্ড অ্যাজ সিমিলার টু দি ল্যাঙ্গুয়েজ অফ মেন। ল্যাঙ্গুয়েজ অফ মেন মানে প্রোজ, কারণ আমরা কবিতার মতন ভাষায় তো ছন্দে ছন্দে তো আর কথা বলি না, আমরা তো প্রোজে কথা বলি। আমাদের কথাবার্তার মধ্যে তো কোনো ছন্দ থাকে না, কোনো রাইম থাকে না, কোনো মিটার থাকে না, কোনো টেকনিক্যালিটিস থাকে না, আমরা খুব স্পন্টেনিয়াসলি কথা বলি প্রোজ ল্যাঙ্গুয়েজে। আর এই ভাষা দিয়েই যদি আমাকে কবিতা লিখতে হয়, তাহলে কবিতার ভাষা আর সাধারণ ভাষার মধ্যে কোনো পার্থক্য রইল না। ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য ছিল এটাই যে আমাকে ওই অর্ডিনারি ল্যাঙ্গুয়েজেই কবিতার ছন্দটা নিয়ে আসতে হবে, কবিতার মতন সৌন্দর্যটা নিয়ে আসতে হবে, যাতে আমরা ওই সাধারণ ইনসিডেন্ট, ওই সাধারণ ঘটনাগুলো, ওই দৈনন্দিন ঘটনাবলীটাকে এক্সট্রা অর্ডিনারি ভাবে দেখাতে পারি থ্রু ইমাজিনেশন, থ্রু দ্য ইউজ অফ পোয়েটিক ইমাজিনেশন। আর সেই কারণেই ওয়ার্ডসওয়ার্থ বলছে that a poet has a more comprehensive soul than are supposed to be common among mankind. He rejoices more than other men in the spirit of life that is in him. He is habitually compelled to create them where he does not find them. মানে একটা কবির দায়িত্ব এখানেই আসছে যে এই যে সাধারণ অর্ডিনারি ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস অফ লাইফগুলোকে কবিতার ভাষায় যে পরিবর্তিত করছে, যে চেঞ্জ করছে, কনভার্ট করছে, without making his language complicated, without making his language complex or flowery or like a classicist. একটা কবির কাজ হলো, কবির দায়িত্ব হলো এখানেই যে উনি ওনার ইমাজিনেশন ইউজ করবেন, উনি ওনার প্রেরণা ইউজ করবেন, ব্যবহার করবেন, নিজের স্কিলস ইউজ করবেন। পোয়েটিক স্কিলসটা এটাই, স্কিলগুলো ইউজ করবেন, আর সেই সাধারণ দৈনন্দিন কথাবার্তা, সাধারণ দৈনন্দিন ঘটনাবলীটাকে একটা এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ বানিয়ে তুলবে। এটাই হলো কবির কাজ। কারণ কবি এটা করতে পারে এই কারণেই, কারণ একটা কবি মানুষের মধ্যে থেকেও মানুষের থেকে আলাদা হয় ঠিক এরকম ভাবেই, যে সাধারণ হয়, যে কবি হয় না, যে শ্রোতা হয়, ধরো তার যে মন, তার যে মাইন্ড, হিজ হার্ট, his soul of an ordinary man who is not a poet, এটা ওয়ার্ডসওয়ার্থ বলছে, ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য, সে কবির থেকে একটু কম বোঝে। বোঝে মানে আমি স্টুপিডিটি বলছি না, ইটস দ্যাট ডাজ নট মিন দ্যাট দি কমন ম্যান ইজ স্টুপিড বা ডাম, এরকম বলছি না, বা কবি বেশি বোঝে সেটা বলছি না, কিন্তু কবির মনটা আরো বেশি কম্প্রিহেন্সিভ হয়, মানে আরো বেশি বোঝার ক্ষমতা রাখে, কারণ কবির কাছে ওই স্কিলটা থাকে, ওই ট্যালেন্টটা থাকে যে সব কিছু একরকম ভাবে দেখবে, সাধারণ জিনিসটাকে সাধারণভাবেই দেখবে, কিন্তু কবিতাটা যখন লিখবে তখন অসাধারণ ভাবে লিখবে। আবার কোনো রকমের এক্সট্রাঅর্ডিনারি ল্যাঙ্গুয়েজে না, হ্যান ত্যান বিশাল কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজে না, খুব সাধারণ ভাষায়, কিন্তু ফিলিংসগুলো, দ্য ফিলিংস দ্যাট উইল ডেভেলপ ফ্রম দ্যাট পোয়েম will be extraordinary. This is what a poet is for Wordsworth. একটা কবির কাছে অনেকটা বড় এবিলিটি থাকে। A poet has the ability to conjure up passions in himself which resemble those produced by real events, and has a greater readiness and power in expressing what he feels. আমি একটা সাধারণ মানুষ হয়ে একটা ইভেন্ট এক্সপিরিয়েন্স করছি, একটা ইনসিডেন্ট এক্সপিরিয়েন্স করছি,
আর একটা কবিও করছে, কিন্তু একটা কবির কাছে সেটা ব্যাখ্যা করার ক্ষমতাটা আরো বেশি থাকবে যতটা না আমার কাছে আছে। এখানেই একটা কবি একটা সাধারণ মানুষ থেকে আলাদা, that a poet has greater power to express feelings than a man who is not a poet. আর যখন এরম একটি ব্যক্তি কবি হয় তখন তার কবিতা কিরকম হবে? What should be poetry then? What is a poem then? এইটাও ওয়ার্ডসওয়ার্থ বলে যাচ্ছে। কি বলছে আমরা একটু দেখি। He's saying that ও দুটো পাঠ্য এই লিরিক্যাল ব্যালেন্সে একটা কথা লিখছে। ও বলছে যে কবি আর সায়েন্টিস্ট, একটা কবি আর বিজ্ঞানীর মধ্যে ডিফারেন্সটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সায়েন্টিস্ট অ্যান্ড দ্য পোয়েট? বলছে একটা পোয়েটের স্পেশালিটি হলো যে সে মানুষ আর প্রকৃতি, ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে যেই ইন্টারাকশন হয়, যেই রিলেশনশিপটা হয়, যেটা কমপ্লেক্স বিকজ ইট চেঞ্জেস, যেমন আমি বললাম there is pleasure and there is pain. আমরা মানুষ হয়ে জন্মেছি তো আমাদের ব্যথা, দুঃখ, কষ্ট সবকিছু আছে, আবার খুশি, আনন্দ, রিজয়সিং, সাকসেস সেগুলোও আছে। there is pleasure and pain in life. একটা কবির স্পেশালিটি হলো যে কবি খুব বেশিভাবে আবেগী হয়, তার কাছে সিম্পাথাইজ করার ক্ষমতাটা অনেকটা বেশি। মানে একটা কবির সহানুভূতি জানানোর যে ক্ষমতাটা সেটা অনেকটা বেশি একটা সাধারণ মানুষের থেকে। একটা কবির স্পেশাল নলেজ, একটা কবির স্পেশালিটি এইটাই যে যেটা মানুষ জাতের বা আমাদের ন্যাচারাল ইনহেরিটেন্স, মানে এই যে প্রকৃতির সাথে সম্পর্ক, যেটা আমাদের ন্যাচারাল ইনহেরিটেন্স, মানে সমাজে বেঁচে থাকা, প্রকৃতির সাথে সম্পর্ক, অন্য মানুষের সাথে সম্পর্ক, এগুলো তো আমাদেরকে কেউ তৈরি করে দেয় না, এটা অলরেডি আছে। আমরা জন্ম হই এরকম একটা ইন্টার রিলেটেড এনভায়রনমেন্টে, যেখানে সবকিছুর সাথে লিঙ্ক আছে, রিলেশন আছে, সম্পর্ক আছে। একটা কবি আর বিজ্ঞানীর মধ্যে পার্থক্যটা এটাই যে একটা কবি এই চেঞ্জিং রিলেশনস, এই যে সম্পর্কগুলোর সাথে বেশিভাবে সিম্পাথাইজ করতে পারে, বেশিভাবে ইমোশনালি অ্যাটাচ হতে পারে, বেশিভাবে সহানুভূতি জানাতে পারে। whereas on the other hand, আবার উল্টো দিকে একটা বিজ্ঞানী যে, একটা সায়েন্টিস্ট যে হয়, তার কাছে এই ম্যান আর ম্যান আর এনভায়রনমেন্ট, ম্যান আর সোসাইটি, ম্যান অ্যান্ড নেচার, এদের মধ্যে যে চেঞ্জিং রিলেশনটা, এই রিলেশনটাকে নিয়ে বিজ্ঞানীর কোনো ইন্টারেস্ট নেই। একটা সায়েন্টিস্ট খুব অবজেক্টিভলি একটা পার্টিকুলার পারপাসের জন্য একটা এক্সপেরিমেন্ট করে। এখানে ওয়ার্ডসওয়ার্থও এক্সপেরিমেন্ট করছে। সায়েন্টিস্ট কোনো আবেগ ছাড়া, কোনো ফিলিং ছাড়া সেই এক্সপেরিমেন্টটার দিকে খুব সিঙ্গল দৃষ্টির দিকে খুব নির্দিষ্ট একটা পথে এগিয়ে যায়। একটা সায়েন্টিস্টের কাছে একটা ল্যাবরেটরি থাকে যেখানে সে এলিমেন্টসগুলো যেগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে সেগুলোকে কন্ট্রোল করতে পারে। কিন্তু একটা কবির কাছে যেই এলিমেন্টসগুলোকে নিয়ে সে এক্সপেরিমেন্ট করছে সেটা আনকন্ট্রোলেবল। মানুষের ফিলিংস দে ক্যানট বি কন্ট্রোলড। তুমি সেটাকে একটা গ্লাসের কৌটোর মধ্যে বন্ধ করে রাখতে পারবে না। আর একটা কবির কাজ যদি সেই ইমোশনসগুলোকেই ভাষা দেওয়া হয়, সেই ইমোশনসগুলোকেই আর্টে কনভার্ট করা হয়, একটা কবির কাজ যদি সেটাই হয়, তাহলে তুমি ভাবো তার এক্সপেরিমেন্টটা আরো কত বেশি কঠিন। কারণ হিউম্যান ইমোশনস হ্যাভ নো বাউন্ডস, তাদের কোনো বাউন্ডারিজ হয় না। আমরা আমাদের আবেগ নিয়ে কোথায় থেমে যেতে হয়, কতটা ভালোবাসবো এটা আমরা বুঝতে পারি না, কতটা ঘেন্না করব এটা আমরা বুঝতে পারি না, এটা আমরা ডিসাইড করে রাখতে পারি না। আর একটা কবি যখন এইগুলোর সাথেই সহানুভূতি জানাচ্ছে, তখন তার কাছে তার এক্সপেরিমেন্টটা আরো আরো বেশি কঠিন। কারণ একটা বিজ্ঞানীর এক্সপেরিমেন্টে সে তার ল্যাবরেটরিতে বিভিন্ন এলিমেন্টসগুলোকে কন্ট্রোল করতে পারবে। সে ভাববে যে আমি কেমিক্যাল এটা কম দিলে সলিউশনটা অন্যরকম হবে।
কিন্তু কবি এটা কোনোদিনই ভাবতে পারে না যে একটা মানুষ যদি কম ভালোবাসে তাহলে কি হবে। কম বেশি ভালোবাসা আবার কি? লাভ, ফর এভরিথিং ইজ লাভ, there is no less and more. যদি কম থাকে দেন ইটস নট লাভ অ্যাট অল। লাভের কোনো 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 রকমের কোয়ান্টিফাইয়েবল হয় না, আমরা মাপতে পারি না ভালোবাসাটাকে, কোনোদিনই মাপতে পারি না। আমরা উল্টো ইমোশনসগুলো ভাবতে পারি না, মাপতে পারি না। ঘৃণাটাকে আমরা মাপতে পারি না, আমরা অহংকে মাপতে পারি না। এই ইমোশনসগুলো উই ক্যানট মেজার। একটা কেমিক্যালকে মাপা যায়, গণসংখ্যা মাপা যায়। একটা সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট ওই জন্য খুব ইজি হয় দেন আ পোয়েট। ওই জন্য উনি বলছে যে দ্যাট পোয়েট্রি, কারণ দুজনেই কিন্তু জ্ঞান নিয়ে, একটা কবিও জ্ঞানকে নিয়ে কাজ করছে, নলেজ তৈরি করছে, নলেজ অ্যাবাউট হিউম্যান ইমোশনস। একটা সায়েন্টিস্টও নলেজ তৈরি করছে, নলেজ অ্যাবাউট এনি পার্টিকুলার ফেনোমেনন। কিন্তু কবির কাজটা হলো এরকমই, যে তার যে রেজাল্টটা হচ্ছে, দ্য সলিউশন দ্যাট হি ফর্মস, দ্যাট ইজ দ্য পোয়েট্রি, দ্যাট ইজ দ্য পোয়েম। That poetry is the breath and finer spirit of all knowledge. It is the first and last of all knowledge. It is as immortal as the heart of man. একটা বিজ্ঞানী যদি জ্ঞানের খোঁজে বেরোয়, তাহলে বিজ্ঞানী সবার আগে ওই জ্ঞানের প্রতি ভালোবাসাটা জন্মায় বিজ্ঞানের মধ্যে, সেই সায়েন্টিস্টটার মধ্যে সেই জ্ঞানের প্রতি ভালোবাসাটা আগে জন্মায়, জ্ঞানের প্রতি আবেগটা আগে জন্মায়, তারপরে তার কাজ শুরু হয়, তার কাজ অ্যাজ সায়েন্টিস্ট শুরু হয়। কিন্তু একটা কবির কাজ অলরেডি স্টার্টেড। যখনই সে কোনো একটা কিছুর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, তার মধ্যে একটা আবেগ জন্মাচ্ছে, তখন থেকেই তার কাজ শুরু হয়ে যায়, তখন থেকেই সেই কবির কাজটা শুরু হয়ে যায়। আর সে তার নিজের সিম্পাথাইজ করার পাওয়ারটাকে ইউজ করে, ইমাজিনেশন পাওয়ারটাকে ইউজ করে, আর তারপর কবিতা তৈরি করে। The qualities that make a poet are not different in kind from what other men have. The difference is only of degree. তোমার সাথে একটা অঘটন ঘটছে, আমি একটা সাধারণ মানুষ হয়ে, কবি না হয়েও তোমার সাথে সহানুভূতি করব, সিম্পাথাইজ করব, এমপাথাইজ করব। একটা আমিও করবো, আবার একটা কবিও করবে। কিন্তু একটা কবির কাছে সেই সহানুভূতি জানানোর ডিগ্রিটা অনেক অনেক বেশি হবে। সে আরো বেশিভাবে ফিল করে, সে আরো বেশিভাবে ব্যাখ্যা করতে পারে। তাই জন্যই সে আমার থেকে একটু আলাদা, আমার মতন হয়ে গিয়েও আমার থেকে একটু আলাদা। আমি একজন সাধারণ অর্ডিনারি ম্যান, আর সে হলো কবি। সে আমার ফিলিংসগুলো, যেগুলো আমি ব্যাখ্যা করতে পারছি না, সেটাকে শেপ দিচ্ছে, সেটাকে আকার দিচ্ছে, সেটাকে ধরন দিচ্ছে, আমার দায়িত্ব নিচ্ছে সে। আমার ইমোশনস, আমার ফিলিংসগুলোকে ব্যাখ্যা করার দায়িত্বটা সে নিচ্ছে। আজকে তুমি বসে যদি ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ো, আর 100 বছর আগে বসে আমেরিকাতে বসে যদি কেউ ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ছে, ওয়ার্ডসওয়ার্থ কিন্তু দুজনেরই ফিলিংয়ের ইমোশনস ব্যাখ্যা করছে, দুজনেরই ফিলিংসের ডিগ্রিটাকে এক্সপ্রেস করছে, বিকজ হি ইজ আ পোয়েট। টাইম ডিফারেন্স, জিওগ্রাফিক্যাল ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স, সব কিছুর ঊর্ধ্বে একটা কবির ট্যালেন্টস থাকে, একটা কবির চরিত্র সবকিছুর ঊর্ধ্বে থাকে। সে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ বোঝে না, সে কালচারাল বাউন্ডারিজ বোঝে না, সে কোনো রকমের বাধা, কোনো রকমের দ্বিধাই সে বোঝে না। তার কাজ হলো হিউম্যান ইমোশনস নিয়ে সেটাকে ব্যাখ্যা করা নিয়ে। অ্যান্ড হিউম্যান ইমোশনস আর অলওয়েজ ইউনিভার্সাল, দে ওয়ান্ট টু বি এক্সপ্রেসড। ইমোশনস চায় যে সে নিজেকে ব্যাখ্যা করুক, কিন্তু আমরা করতে পারি না। যখন একটা কবিতা পড়বো, তখন আমার মনে হবে যে আর এ তো আমার মতন ভেবে লিখছে। There lies the talent of a poet, and that is also a poem. What is poem then? What is a poem then? What is poetry then? This is the definition, the very famous definition that Wordsworth gives, that poetry is the spontaneous overflow of powerful feelings. They are emotions recollected in tranquility. মানে
কবিতা যখন আমি লিখতে বসবো তখন আমার ইমোশনসগুলো এত বড়, একটা কবি তো সবার হয়ে লিখছে, সাধারণ মানুষের হয়ে লিখছে, সাধারণ মানুষের ইমোশনস গুলোকে রিপ্রেজেন্ট করছে, তাদের হয়ে লিখছে, তাদের জন্য লিখছে। তো সুতরাং তার শরীরের মধ্যে, তার বুকের মধ্যে এত বেশি ইমোশনস ধরার জায়গা নেই, ওই জন্য সেগুলো উপচে পড়ে। ইট ওভারফ্লোজ, দিস পাওয়ারফুল ফিলিংস দে ওভারফ্লো। It is a matter of passion, mood, and temperament. It must flow out naturally and smoothly from the soul of the poet. However, উনি এটাও বলছে যে এটাকে দুম করে এরকম ভাবে আমি রিপ্রেজেন্ট করে দিতে পারি না। এটা কবির কাজ এই দুম করে হয় না, এটা কবির কাজ হঠাৎ করে হয়ে যায় না। বলছে যে কবিতা তখনই কম্পোজ করা যাবে যখন আমি শান্তিতে বসে আমার জীবনের জড়ো করা সব মানুষের থেকে দেখা ইমোশনস, ফিলিংস, প্যাশনস, এগুলোকে জড়ো করে যখন আমি শান্তিতে তাদের কথা ভাববো, ট্র্যাঙ্কুইলিটি মানে হলো পিস, পারফেক্ট পিস, যখন আমি ভাববো এই ওভারফ্লোয়িং রেকলেকশনস গুলোকে নিয়ে যখন আমি ভাববো, যখন আমি ভাবতে বসবো, only then can I compose poetry. আমি এত কিছু দেখছি, এত দুঃখ আমি ফিল করছি, এত ইমোশনস আমি ব্যাখ্যা করতে চাই, আমি হঠাৎ করে বসে গেলাম পেন আর পেপার নিয়ে, কবিতা তো সেরকম ভাবে বেরোয় না। ওয়ার্ডসওয়ার্থের জন্য কবিতা সেরকম ভাবে আসে না। কবিতা আসবে যখন আমি এত বেশি দুঃখ, এত বেশি সুখ, এত বেশি আনন্দ, এত বেশি অত্যাচার, এত বেশি অপপ্রচার, দুর্নীতি, কূটনীতি, মৃত্যু, ভালোবাসা, জন্ম, সূর্যোদয়, সূর্যাস্ত, তৈরি করা, ধ্বংস করা, এত কিছু দেখে যখন নিজের মনের মধ্যে আর রাখতে পারবো না, আর সেগুলোর কথা যখন আমি ভাববো, তখন আমি কবিতা লিখতে পারবো। আর সেটাই হলো কবিতা। Spontaneous overflow of powerful feelings recollected in tranquility. That is poetry for you. That is poetry for Wordsworth, and that is a poet for Wordsworth. আমরা পরের ক্লাসে কবিতাতে ঢুকে যাব। 3 years she grew আমরা একসাথে পড়বো। সেগুলোর ফিগার্স অফ স্পিচ আমরা জানবো। ফিগার্স অফ স্পিচের কাজ কি আমরা সেগুলো জানবো। আমরা কবিতার মধ্যে দিয়ে ওয়ার্ডসওয়ার্থ কি বোঝাতে চাইছে সেটা জানবো, কবিতাটা কি নিয়ে সেটা জানবো। কবিতার ব্যাপারে আমরা সবকিছু কালকেই শুরু করব, কালকে জানবো। এই সরি নট কালকে, যেদিন আমাদের নেক্সট ক্লাস হবে সেদিনকে আমরা জানবো, শুরু করব। আজকে এত অবধি থাকবে, আর সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। তোমাদের যদি কোনো অসুবিধা, কোনো রকমের প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, কিছু রিপিট করতে হবে এরকম মনে হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে। I will be more than happy to help you. Thank you very much.